দূর আকাশের ওই উপর থেকে কে যেন তুলার বল উপর থেকে ছেড়ে দিয়েছে, আর নিচে একেবারে ছোট ছোট তুলার বলগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন শুরু হয়ে গেছে কানাডায় স্নোফল। স্নোফল এখন প্রতিদিন একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। এমন কোনো দিন নেই, দেখা যাচ্ছে যে প্রতিদিনই একবার করে হলেও যেন স্নো পড়বেই। আর এই স্নোফল এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে চারিদিকে জনজীবন বিপর্যস্তের মতন অবস্থা। স্নোফল দেখতে যেমন খুবই সুন্দর, কিন্তু যারা নিয়মিত বাইরে বের হয় কাজের জন্য, জবের জন্য, নিজস্ব নিত্য নৈমিত্তিক অনেক কাজ থাকে, গ্রোসারি করা থাকে, আরও কত কি, তখন স্নোফল আর ভালো লাগে না। এই স্নোফলটাই তখন হয়ে যায় মানে অনেকেরই বিপদের কারণ। তো বাহিরে দেখলাম এত সুন্দর স্নোফল হচ্ছে, তো ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা দিনে একটু পিঠা বানাই। শীত যেহেতু চলেই আসলো, পিঠা না করে মানে কেন জানি মাঝে মাঝে মনে হয় যে পিঠা না করে না খেয়ে কতদিনই বা থাকা যায়। এই দূর দেশে এসে প্রতিদিনের রান্নাবান্না করতেই যেন হাঁপিয়ে উঠি, সেখানে পিঠা খাওয়া তো একেবারেই মানে কি বলবো, অকল্পনীয় একটা চিন্তা। তো তারপরে মন তো আর মানে না, মাঝে মাঝে খুব মন চায় যে বিভিন্ন রকমের পিঠা খাই। তো পিঠা আসলে আমি ওইভাবে পারি না। তো আজকে চিন্তা করলাম পাটিসাপটা পিঠা বানাই। তো পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি এখানে একটা কড়াইতে নিয়ে নিয়েছি রেগুলার যে গরুর দুধ, ওটা আমি নিয়েছি 500 গ্রাম। আর দেখতেই পেয়েছেন আমি ইভাপোরেটেড যে মিল্ক সেটা নিয়েছি 1 ক্যান। তো ইভাপোরেটেড মিল্কটা আমি নিয়েছি এই কারণেই যে ইভাপোরেটেড মিল্ক কিন্তু একেবারে ঘন যে দুধটা সেটাকে ইভাপোরেটেড মিল্ক বলে। আপনারা যদি ইভাপোরেটেড মিল্ক না পান, যারা দেশ থেকে দেখতেছেন, তারা গরুর দুধটাই মানে জাল দিয়ে অর্ধেক করে নিলে হবে। যার যতটুকু পরিমাণ পিঠা করার ইচ্ছা সে সেই পরিমাণেই নেবেন দুধ। তো আমি হাফ কেজি গরুর দুধের ভিতরে 1 ক্যান ইভাপোরেটেড মিল্ক দিয়ে সুন্দর করে এর ভিতরে দিয়েছি 1/3 কাপ চালের গুঁড়ি। একেবারে কম দিতে হবে, খুব বেশি না। চালের গুঁড়িটা দিয়ে সুন্দর করে একটা হুইস্কের সাহায্যে আমি গুলিয়ে নিলাম। আর যখন আমি এই মানে চালের গুঁড়িটা দিয়ে যখন আমি হুইস্কের সাহায্যে গোলালাম, তখন কিন্তু আমি চুলাটা অন করিনি। এখন যখন আমি এই যে স্পাচুলা দিয়ে নাড়ছি, তখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আর এই স্পাচুলা দিয়ে যখন মিক্সড করবেন, তখন কিন্তু ঘন ঘন এইভাবে নেড়েই যেতে হবে, তা না হলে কিন্তু সঙ্গে সঙ্গেই নিচে লেগে যাবে। আর স্পাচুলা দিয়ে নাড়ার আগে আপনারা তো দেখতেই পেয়েছেন একটা হুইস্কের সাহায্যে আমি কিন্তু চালের গুঁড়াটা খুব সুন্দর করে একদম সম্পূর্ণভাবেই দুধের সাথে মিক্সড করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন একটু দলা দলা না থাকে। তো ওইটা তো হচ্ছে আমার দুধটা। আর আমি এই পাশে দেখেন পাটিসাপটার যে ব্যাটারটা, যে পিঠার যে ব্যাটার, সেটাও কিন্তু আমি আগে থেকে এখানে গুলিয়ে রেখেছি। এখানে দিয়েছি আমি 1 কাপ চালের গুঁড়ি, আর দিয়েছি হাফ কাপ ময়দা, আর দিয়েছি পরিমাণ মতন লবণ, মানে স্বাদ অনুযায়ী যেমন লবণ হওয়া উচিত ঠিক ততটুকুই। আর দিয়েছি আমি হাফ কাপের মতন চিনি। চিনি খুব বেশি দিতে হবে না, হাফ কাপেরও আমি কম দিয়েছি, ওই 1/3 কাপের মতন চিনি দিয়েছি। খুব বেশি চিনি দিতে হবে না, যেহেতু আমরা দুধের ভিতরে তো আমরা অবশ্যই চিনি দিয়েছি, তার জন্য এখানে আর চিনি দিতে হবে না বেশি করে। দিয়ে সুন্দর করে আমি দুধ দিয়ে এই ব্যাটারটা করে রেখেছি। তো ব্যাটারটা এমনই হবে, আমি তো আপনাদেরকে একটু নেড়ে দেখা দিলাম, একেবারে পাতলাও হবে না, একেবারে ঘনও হবে না। এই পর্যায়ে আমি ব্যাটারটা তো গোলানোই আছে, আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিয়ে এখন আমি আবারও এই যে দেখেন দুধের যে খিসাটা তৈরি করতেছি, সেটাই সুন্দর করে নেড়ে নিচ্ছি, যেন সুন্দর করে এটা ভালো করে মিক্সড হয়ে যায়। আর দুধের খিসা কিন্তু নাড়তে নাড়তেই মানে একদম 10 মিনিটের ভিতরে এইভাবে ঘন হয়ে আসবে। আর যখন এইভাবে ঘন হয়ে আসবে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন, ঠিক এই মুহূর্তে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ঘি। আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি, পরে আমি আরেকটু দিব। পরে নাড়াচাড়া করার পর আমার মনে হয়েছে আরেকটু ঘি দিতে হবে, তো আমি একটু পরেই দিয়ে দিব। তো এই পর্যায়ে ঘিটা দিলে এটার মানে যে খিসাটা, এটা কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবং খিসাটাও খুব সুন্দর হয়।
তো যাই হোক, খিসাটা চোখের পলকেই হয়ে যাবে, যেহেতু ঘন দুধ আমি দিয়েছি ইভাপোরেটেড মিল্ক। আপনারা চাইলে গরুর দুধটাই ফুটিয়ে একদম ঘন করে নেবেন। আপনারা চাইলে কিন্তু নারকেল দিয়েও পাটিসাপটা করতে পারেন, ওইটাও অনেক মজা, কিন্তু আমি নারকেল দিয়ে না করে দুধের খিসা দিয়ে করতেছি। তো এটা সুন্দর করে আমি অনবরত নাড়তেছি যেন কোনোভাবেই নিচে না লেগে যায়। আর ঘিটা দেওয়ার কারণে এটার কিন্তু খুব সুন্দর একটা সিল্কি সিল্কি, দেখছেন? এবার কিন্তু আমি আরেকটু দিয়েছি, ওই হাফ চা চামচের মতন। খুব সুন্দর একটা সিল্কি সিল্কি খিসা তৈরি হবে। আর এরকম খিসা দিয়ে কিন্তু পিঠা করলে অনেক বেশি মজা হয়। তো আমার খিসাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এই যে দেখেন, ঠিক এরকম ঘনত্ব থাকাকালীনই আমি চুলাটা অফ করে দিব, কারণ মানে একটু পরেই কিন্তু এটা যখন ঠান্ডা হবে আর একটু এটা শক্ত হয়ে যাবে। তো এই তো এখন আমি পিঠাটাও তৈরি করব, তার জন্য আমি প্যানটা রেডি করে নিচ্ছি। আর আমি প্যানটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে প্যানটা সুন্দর করে গরম করে নিয়েছি, এরপরে তেলটা ব্রাশ করে নিয়ে যেই আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওর আরেকটা কথা আমি আপনাদের সাথে বলতে ভুলে গিয়েছি, আমি যখন দুধের খিসা তৈরি করেছি ওখানে কিন্তু আমি চালের গুঁড়ার সাথে সাথে আমি কিন্তু স্বাদ অনুযায়ী চিনিও দিয়েছিলাম। আমি ওইটা আসলে স্কিপ করে গিয়েছি আর কি। অবশ্যই আপনারাও কিন্তু চিনি মিক্সড করবেন, যেহেতু দুধের খিসা এখানে তো অবশ্যই চিনি দিতে হবে। মাঝে মাঝে ওরকম হয়, আমি ভুলে যাই। তো চিনিটা এমনভাবে দিবেন আপনারা যে যেমন মিষ্টি খান, কেউ বেশি খাইলে বেশি, কেউ কম খাইলে কম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমিও আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। আর এই তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি চালের গুঁড়ার যে ব্যাটারটা করে রেখেছিলাম ওইটা কিন্তু আমি দেওয়ার পরে কয়েকটা মিনিট অপেক্ষা করেছি। যখন সুন্দর করে রুটিটা হয়ে গেছে, তারপরে আমি খিসাটা দিয়ে এই যে মুড়ে নিয়েছি। আসলে সত্যি কথা বলতে কি, আমি যে চালের গুঁড়াটা দিয়ে বানাচ্ছি এটা কিন্তু আমার কেনা চালের গুঁড়া। কানাডায় বাংলাদেশি দোকান, তারপরে শ্রীলঙ্কান দোকানে কিন্তু চালের গুঁড়া খুব ইজিলি পাওয়া যায়, সবসময় পাওয়া যায়। তো আমি ওখান থেকে চালের গুঁড়া নিয়ে এসেছিলাম। আসলে কেনা জিনিস তো আমার মনে হয় এদের এখানে অনেক আগের থেকে করে রাখা থাকে, এই কারণে চালের গুঁড়াটা একটু আমার কাছে কেমন যেন মনে হয়েছে যে এটা হয়তো অনেক দিনের। তো এই জন্য আমি যখন পিঠার ভাঁজ দিচ্ছিলাম তখন একটু ফেটে ফেটে যাচ্ছিল, অবশ্য প্রথম কয়েকটা পিঠায়। পরবর্তীতে আমার যখন আস্তে আস্তে যখন 2-3টা বানানো হয়েছে তখন দেখছি যে না, সুন্দরভাবেই হচ্ছে। তো প্রথম প্রথম একটু ফেটে যাচ্ছিল আর কি। তো আপনারা যদি করেন, আমি বলবো যে আপনারা ফ্রেশ চালের গুঁড়া দিয়ে করলেই সব থেকে ভালো হয় এই পিঠা। আর এটা মনে হয় অনেক দিনের চালের গুঁড়া ছিল, এই জন্য প্রথম অবস্থা হচ্ছিল না। এই যে দেখেন, আমার এটা দ্বিতীয় পিঠা, 2টা পিঠাই কিন্তু একটু ফেটে ফেটে গেছে। তো বানানোর সময় যদি একটু উলটপালট হয় তখন কিন্তু মনটা খারাপই হয়ে যায়, মনে হয় যে কী হচ্ছে, পারফেক্ট হচ্ছে না কেন। তবে আলহামদুলিল্লাহ করে পরের পিঠাগুলো কিন্তু সবই ভালো হয়েছে। আর এই তো আজকে এই শীতে বাইরে কিন্তু প্রচুর শীত, সেই সাথে অনবরত স্নো পড়তেছে। আমি ঘুম থেকে ওঠার পর থেকেই দেখতেছি যে স্নো। অবশ্য আমি তো সবসময় ওয়েদার চেক করি, তো ওয়েদারে আমি দেখেছিলাম যে রাত থেকে স্নো পড়বে। তো সেই রাত থেকে শুরু হয়ে নিয়ে পরের দিন সারাদিন হয়েছে, রাতে আবার পরের দিন রাতেও হয়েছে। স্নো এখন প্রত্যেক দিনই পড়তেছে। এখন বাইরে বের হওয়াটাও অনেক কষ্টসাধ্য হয়ে গেছে আর কি। আর অন্যান্য যে প্রভিন্সগুলোতে প্রভিন্সগুলো আছে, যেমন ক্যালগেরি, আলবার্টা, তারপরে সাসকাচুয়ান, এই প্রভিন্সগুলোতে কিন্তু আরও বেশি স্নো পড়ে। শীতের তীব্রতাও ওইসব প্রভিন্সে অনেক বেশি। তবে আমরা তো থাকি অন্টারিও প্রভিন্সে, আমরা অটোয়াতে থাকি। তো এখানে অবশ্য একটু শীতও কম, এবং শীত কম বলতে এটা না যে শীত পড়ে না বা অনেক কম শীত, সেটা না, ওই প্রভিন্সগুলোর থেকে একটু কম। তো যাই হোক, দেখলাম যে এত স্নো, সেই সাথে শীত, এরকম শীত বেশি পড়লে খুব পিঠা খাওয়ার খুব ক্রেভিংস হয় আর কি। আর আমার অনেক দিন থেকেই পিঠা খেতে ইচ্ছা করছিল। আর যখন সবসময় ফেসবুক তারপরে ইউটিউব স্ক্রল করি, দেখা যায় যে এই পিঠার রেসিপিগুলোই এখন ঘন ঘন আসতেছে। তো এগুলো যখন দেখি তখন এত কষ্ট হয়, মনে হয় যে কখন খাবো কোন পিঠা। যেই পিঠাই দেখি সেই পিঠাই খেতে মন চায়। আসলে আমরা যখন দেশের থেকে আসলাম, তো আসার আগে আমাদের বাসা থেকে পিঠার আয়োজনও করেছিল, সব রকমের পিঠা। তো একসাথে ওইভাবে তো খাওয়ানো যায় না, আর আমরাও খেতে পারতাম না যেহেতু পরের দিনই জার্নি করব। তো 4-5 রকমের পিঠা করে খাওয়ানো হয়েছিল। তো এরপরে তো আর পিঠা খাইনি। আর আসলে সত্যি কথা বলতে আমি পিঠাও বানাতে পারি না, সব থেকে দুঃখজনক বিষয়। তো অনেক দিন ধরে, আমি প্রায় সপ্তাহখানিক ধরে আমি এই পাটিসাপটা পিঠাটা আয়ত্ত করছি যে কীভাবে বানাতে হয়। তারপরে ফাইনালি আজকে বানালাম। তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলা কিন্তু খুবই মজা হয়েছে।
আর এই দুধের খিসা দিয়ে যে পাটিসাপটা, এটা খেতে এক রকমের মজা। আর নারকেলের কোড়া দিয়ে যে এটা করে, অনেকে আছে চিনি দিয়ে নারকেলের কোড়া দিয়ে ওই পুরটা বানায়, আবার অনেকে আছে গুড় দিয়ে করে। দুইটাই মজা, দুইটা দুই রকমের স্বাদ। আপনারা চাইলে নারকেল দিয়েও করতে পারেন। তো আমি কিন্তু বাসায় নারকেলও কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু নারকেলটা আমি যখন ভাঙছি, ভেঙে দেখি যে নারকেলটা আসলে একটু তিতা হয়ে গেছে। ওই নারকেল দিয়ে বানালে তো পিঠা খাওয়াই যাবে না, তারপরে আমি নারকেলটা ফেলে দিছি আর কি। তারপরে চিন্তা করলাম দুধের খিসা দিয়েই বানাই। তো অবশেষে আমি পিঠাটা বানালাম। আসলে পিঠাটা বানানোর পরে নিজের কাছেও খুব ভালো লাগছে, যেহেতু আমি সবসময় পিঠা বানাই না। তো যখন পিঠা বানাইছি তখন মনে হয়েছে যে না, আমি পারছি আর কি। কারণ 1 সপ্তাহ ধরে আমি এই পিঠাটা ভিডিও দেখে দেখে আমি এটা রপ্ত করছি কীভাবে বানাই। তো ফাইনালি আমি পিঠা বানালাম, এবং বাইরে যেহেতু প্রচণ্ড শীত এবং স্নো পড়তেছে, এমন ওয়েদারে গরম গরম পাটিসাপটা পিঠা, কি যে মজা। আসলে দেশ থেকে এত দূরে থাকি, কিন্তু তারপরেও সব সময় মনে হয় যে কখন কোন পিঠা খাওয়া যায়, কখন কি দেশের ছোট মাছ, তারপরে দেশের মজার মজার সবজি কীভাবে খাওয়া যায়। যদিও বা এখানেও সব সময় খাই, কিন্তু দেশের না স্বাদটাই অন্যরকম। আর দেশে অনেক মানুষ থাকে, আপনজন প্রিয়জনরা থাকে, তাদের মাঝে খাওয়া, গল্প করতে করতে খাওয়া, এগুলোর না মজাই আলাদা। আর এখানে আসলে বিদেশের বাড়িতে তো কিন্তু কেউই নাই, আমরা তো যতই যাই রান্না করি না কেন, ওইভাবে আর কেন জানি মজা লাগে না। তো যাই হোক, পিঠা বানাতে বানাতে আপনাদের সাথে একটু গল্পও করলাম। আর দেখতেই পাচ্ছেন আমি পিঠা কিভাবে চটপট একটার পর একটা বানাচ্ছি। আসলে ভিডিওতে দেখতে যতই সহজ মনে হয়, বাস্তবে কিন্তু ক্যামেরার পেছনে এর গল্পটা সম্পূর্ণই আলাদা। ক্যামেরার পিছনে কিন্তু আমরা অনেক কষ্ট করি, কিন্তু ভিডিওতে আপনাদের সাথে একদম কেটে 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 ফ্রেশ ভিডিওটা আমরা দেওয়ার চেষ্টা করি। আসলে এই পিঠাটা বানাতে গিয়ে আমার একটু কষ্টও হয়েছিল। ওই যে বললাম, চালের গুঁড়িটা মনে হয়েছে একটু পুরাতন বা এই জাতীয় কিছু। তো যাই হোক, আমি অবশেষে যে পুরা পিঠাটাই সাকসেসফুলি বানাতে পেরেছি, এটাই অনেক। তো আস্তে আস্তে দেখেন আমি যে পিঠাটা বানাচ্ছি, লাস্টের 2-3টা পিঠা কিন্তু খুব সুন্দর হবে। আমি যখনই মনে করেছি যে না, আমি আর একই রকমই তো হচ্ছে যেহেতু পিঠা, আর ভিডিও করব না, এবার অফ ক্যামেরায় করি। এই যে দেখেন, এই পিঠাগুলা থেকে আমি দেখলাম যে না, পিঠাগুলা সুন্দর হচ্ছে। যখন মনে করছি ক্যামেরা অফ করি, তখনই দেখি যে না, পিঠাগুলা সুন্দর হচ্ছে আর কি। তো এই পিঠাগুলা মনের মতন হয়েছে, খুবই সুন্দর স্মুথ পিঠা হয়েছে আর কি। তো আশা করি আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, তারা নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের এই ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে তো আমি বুঝতেই পারবো, আপনারা একটা লাইক দিবেন আর আমার সাথেই থাকবেন। জানি না আমার ভিডিও কেমন লাগছে আপনাদের কাছে। যদি ভালো লাগে, সাথে আপনারা যদি চান সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমিও ভালো থাকি, আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আর এই পিঠাগুলা কেমন লাগলো আপনাদের দেখে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর আপনারা চাইলে এটাও জানাতে পারেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আর সত্যি কথা বলতে কি জানেন, এত কষ্ট করে ভিডিও বানানোর পরে আপনারা যদি শুধুই ভিডিও দেখে চলে যান আর লাইক না দেন, তাহলে খুবই কষ্ট লাগে। তাই জন্য বলবো, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর সেই সাথে কমেন্টসও করবেন, চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। দেখেন এই পিঠাগুলো কত সুন্দর হচ্ছে। প্রথম পিঠাগুলো কিন্তু অত বেশি সুন্দর হচ্ছিল না, পরবর্তীতে দেখি এই পিঠাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো অবশেষে আমার পিঠাগুলা যখন সুন্দর হয়েছে, তখনই আমার মনটা খুবই খুশি হয়ে গেছে আর কি। আর এই যে ইতিমধ্যে আমার পিঠাগুলা বানানো কমপ্লিট, সুন্দর করে একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এমন না যে খুব আয়োজন করে করেছি, সামনে যেটা ছিল সেটাতেই সার্ভ করলাম আর কি। আর এটা করে আমরা 2জন মিলে খেয়েছি আর কি, খুবই মজা করে। আমার হাজব্যান্ডও খুব অবাক হয়েছে যে আমি এটা বানাতে পারছি আর কি, কারণ ও জানে যে আমি পিঠা বানাতে পারি না। তো যাই হোক, 2জনই মজা করে খেয়েছি। পিঠাগুলো আসলেই খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদেরও দেখে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন এবং পরবর্তী আরেকটা ব্লগের জন্য অপেক্ষায় করবেন। এই যে দেখেন পিঠাগুলো কত সুন্দর স্মুথ। আজকের মতন বিদায় নিয়েছি, সবাই ভালো থাকবেন।